জুলাইয়ের প্রথম প্রহরে অভ্যুত্থানের শহীদদের স্মরণ, স্বৈরাচারের বিরুদ্ধে আত্মত্যাগ বৃথা যাবে না, ছাত্রদলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা। গণ অভ্যুত্থানের 1 বছরের দূরত্ব বেড়েছে রাজনৈতিক শক্তির, সংস্কার নির্বাচন নিয়ে শঙ্কা, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্তের তাগিদ। প্রশাসনের সদিচ্ছার অভাবে বারবার পেছাচ্ছে জাকসু নির্বাচন, অভিযোগ শিক্ষার্থী ছাত্র সংগঠনের, অনভিজ্ঞতার অজুহাত কর্তৃপক্ষের। জ্বালানি মজুদের সক্ষমতা বাড়াতে নজর নেই বিপিসির, ঝুলে রয়েছে ইস্টার্ন রিফাইনারির 2য় ইউনিট, বিদেশি অংশীদার পাওয়ার দাবি। এবং বিপিএলে 5 বছরের জন্য মিলবে ফ্র্যাঞ্চাইজের মালিকানা, বিসিবির সভার সিদ্ধান্ত, আগস্টে ভারতের সঙ্গে সিরিজ আয়োজনে আশাবাদ। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বছর ঘুরে ফিরে এলো জুলাই, যে জুলাইয়ে হাজারো প্রাণের বিনিময়ে পতন হয়েছিল আওয়ামী লীগের আধিপত্যবাদের। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে ছাত্রদল। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, শহীদের আত্মত্যাগ স্মরণ করে নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় রাত 12টা, শুরু হলো অভ্যুত্থানের মাস, ফিরে এলো মহাকাব্যিক রক্তিম জুলাই। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমস্বরে আওয়াজ উঠল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর শত শত মোমবাতির আলোকধারা, যে আলোয় স্মরণ করা হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার আত্মত্যাগকে। জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচিতে অংশ নেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রথম প্রহরের আয়োজনে অংশ নিয়ে জুলাইয়ের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করে ছাত্রদল সভাপতি বলেন, অভ্যুত্থানের চেতনা রক্ষায় ছাত্রদল সব সময় চেষ্টা করবে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রায় 11 মাস অতিবাহিত হয়েছে। ছাত্রদল আজ গেস্টরুম প্রথা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা রক্ষা করার জন্য ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করবে, সেই প্রতিজ্ঞা করছি। বিএনপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ, নারী সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটিয়েছে। এটা কোনো একক রাজনৈতিক দলের কৃতিত্ব না। আমরা বলি না এটা আমরা বিএনপি করেছি, আমরা কখনই বলি না এটা শুধু তারেক রহমান করেছেন। বাংলাদেশের আপামর মানুষ এটি সম্ভব করেছে। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, সে আমার ভাই সাইদ, চট্টগ্রামের ছাত্রদলের নেতা ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। ওয়াসিমের রক্তের বিনিময়ে, সাইদের রক্তের বিনিময়ে সেই রক্ত কখনোই বৃথা যাবে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মদানকে কোনোভাবে বৃথা হতে দেয়া যাবে না। বাধা এলেও গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা ধারণ করে অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধারাবাহিকভাবে শহীদদের স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
তারুণের রক্তস্নাত জুলাই আন্দোলনের আহতরা বলছেন ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হলেও মুক্তিকামী মানুষ একে সামগ্রিক রূপ দিয়েছিল নিজেদের প্রয়োজনে। জুলাইয়ের বর্ষপূর্তিতে গণমানুষের পর্যবেক্ষণ তারা যতটা চেয়েছিলেন ততটা হয়নি। বিশ্লেষকরা বলছেন গণমানুষের রক্তের দামে রচিত জুলাই ব্যর্থ হলে আবারও স্বৈরাচার নেমে আসতে পারে এই ভূখণ্ডে। দেখুন আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন মিরাজুল ইসলাম। স্বৈরাচার পালিয়ে যাবার খবরে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তবে অধীর অপেক্ষার এই মুহূর্তে পৌঁছার অভিযাত্রা সহজ ছিল না। কত তরুণ, কত কিশোরের ক্ষত বিক্ষত লাশ, বুলেট বিঁধে থাকা শরীর, কত আতঙ্কের নির্ঘুম রাত শেষে এক ৫ আগস্ট। ছত্রিশ জুলাই খ্যাত এই দিনটিকে আশি আশি করছিল জুলাইয়ের শুরু থেকেই। শহরের দেয়ালে দেয়ালে বিপ্লবীদের ফেলে যাওয়া স্মৃতিতে যে তারিখ চিহ্নিত এক বিরাট পরিসমাপ্তির শুরু নামেই। ইট কাঠের দূষিত বাতাসের শহরে এক টুকরো অবসর খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আড্ডা খুনসুটির ছায়া ঘেরাই ক্যাম্পাস থেকেই আরেকবার আসলো ইতিহাসের বাক বদলের ডাক, এবং নিঃসন্দেহে এটা শুরু কোটা সংস্কার আন্দোলন নামেই। ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনে লিড দিচ্ছে বা তারা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে আন্দোলন করছি তা না, যার যার মতো করে রাস্তায় নামছে। আমাদের তো 14 তারিখ পর্যন্ত এটা আন্দোলন ছিল শুধু কোটা নিয়ে। তো আমরা 14 তারিখের পরে যখন আমাদেরকে রাজাকার ট্যাগ দিল, রাজাকার ট্যাগ দেওয়ার পরে আমাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো যে আমরা কেন রাজাকার এখানে, আমরা তো যৌক্তিক আন্দোলন করছি। সত্যি কথা বলতে যে 15ই জুলাই তো আসলে আমরা আসলে এইগুলো ভাবি নাই যে আমাদেরকে বাইরে থেকে মানুষ এনে আমাদের আহত করা হবে, আমাদের ভাই বোনেরা আমাদেরকে মারবে। তখন আমাদের মধ্যে একটা জিনিস ছিল যে লাশ যখন পড়ছে, আমাদের ভাই যখন মারাই গেছে, আমাদের ভাইরা যখন মারা গেছে, তখন তো এই আন্দোলন আসলে কোটা বিরোধী আন্দোলন আর থাকে না। যারা শহীদ হয়েছেন তাদেরকে কোটা বিরোধী আন্দোলনের জন্য শহীদ হয়েছেন বললে আমার মনে হয় শহীদদের অপমান করা হয়। শহীদরা আসলে যে কজের জন্য, যে নতুন বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, এটা বলা বেশি বেটার। মূলত এই জুলাই অভ্যুত্থান বিপুল আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে জনতার মনে। তারা এখন এই রাষ্ট্রের আমূল পরিবর্তন চায়। তারা আশা করেছিল স্বৈরাচার পতনের এই অভূতপূর্ব ঘটনা সেবা, রাজনীতি কিংবা সরকারে মানুষের অধিকারের পক্ষে একটা বড় পরিবর্তন আনবে, কিন্তু তার হয়েছে কতটা? আমি এখনো দেখাইতে পারি না, আমি শেষমেশ আসেই বললাম আমার দুনিয়ার পেটে ব্যথা, 7 মাসের গর্ভবতী আমি। চলমান সরকার এটাকে নতুন বাংলাদেশ বলতেছে, কিন্তু আমি নাগরিক হিসেবে বলবো যে খুব বেশি প্রাপ্তি আমাদের নাই। সব খাতে পরিবর্তন আসে নাই, কিছু কিছু খাতে পরিবর্তন আসছে। এখনও সেই পাওয়ার নিয়ে যে মারামারি সেটা রয়ে গেছে। নতুন করে যে চাঁদাবাজির যে জায়গাটা শূন্যতা তৈরি হয়েছিল সেটা আবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে। শুরুতে যতটা চিন্তা করেছিলাম যে অনেক বড় চেঞ্জ আসবে, তখন আন্দোলন শেষ হওয়ার পর আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন দল এর মধ্যে মতবিভেদ চলছে। একটা আশা তৈরি হয়েছিল, কিন্তু সে আশা পর্যন্ত হয়তো লক্ষ্যে মানুষ বুঝতে পারেনি। আগে যেমন একটা মানুষ আতঙ্কের ভিতর থাকতো যে কোন সময় কি করে, কাক মারে কাক ধরে, এরকম ভয় নাই। আন্তর্জাতিক আদালতে এবং বিভিন্ন থানায় আমরা কেস দিলাম, এটার এখন শুধু তদন্ত হইতেছে, তদন্ত 1 বছরই তদন্ত, কোনো কিছু রেজাল্ট এখনো পাচ্ছি না। আমি মোহাম্মদ ইউনুস। এটা ঠিক, গণঅভ্যুত্থানের মতো একটা বড় পট পরিবর্তনের পর সব ক্ষেত্রে স্থিতিশীলতা আনা সহজ ব্যাপার নয়, এবং রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় রপ্তানি ও রিজার্ভ বাড়ানো, বিভিন্ন সরকারি সেবা ও প্রকল্পে অর্থ সাশ্রয় করা, অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরার মতো যেসব অন্তর্নিহিত নীতি সংক্রান্ত উদ্যোগ নিচ্ছে সরকার, সরাসরি তার সুফল এখনই জনগণ পাচ্ছে না। তবে দৃশ্যমান উদ্যোগের মধ্যে আছে বিভিন্ন সংস্কার কমিশন গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পাল্টানো এবং গণহত্যার বিচার শুরু। উপভোগের জায়গা তো নয়, এটা আসলে দায়িত্বের জায়গা। জুলাই গণঅভ্যুত্থানের নায়ক এবং নবগঠিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি আবার সরকারেও ছিলেন, প্রশ্ন করেছিলাম অভ্যুত্থানের 1 বছরের মূল্যায়ন সম্পর্কে।
বাস্তবতা ভিন্ন। একটা গণঅভ্যুত্থানের পরে 15-16 বছরের সব ময়লা সাফ করার দায়িত্ব একটা সরকারের 1 বছরের মধ্যে, তারপরেও তার রাজনৈতিক সমর্থন আসলে সেই অর্থে দলের সমর্থন নাই, একেবারে সাধারণ মানুষের সমর্থনে আছে। ফলে কিন্তু আমরা তো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা আমাদেরও তো ছিল, সেটা সরকার বাস্তবায়ন জায়গা থেকে অনেকখানি অনেক জায়গায় অপ্রাপ্তি রয়েছে বলে তো এটা আমরা স্বীকার করবো অবশ্যই। বাস্তবতা হলো গণঅভ্যুত্থানের পর গেল 1 বছর ধরে পতিত সরকারের বিরুদ্ধে অবস্থান করা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব বেড়েই চলেছে এবং এ কারণে শঙ্কাও তৈরি হয়েছে কাঙ্ক্ষিত সংস্কার এবং নির্বাচন নিয়েও। এই বিশ্লেষককে প্রশ্ন করেছিলাম, তাহলে ভবিষ্যৎ কি? এই অভ্যুত্থানে মানুষ যেভাবে অকাতরে জীবন দিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, এত কষ্ট লাগে, তারপরে যে পঙ্গু হয়ে পড়ে আছে, এদের প্রতি আমাদের একটা দায়িত্ব নাই? আমাদের দেশের লোকরা আসলে খুব, যারা এলিট, ভীষণ স্বার্থপর আর ভীষণ দেশপ্রেমের অভাব। এবার প্রতারিত হলে পরে বাংলাদেশে হয় একটা খুব রক্তক্ষয়ী কিছু হবে, অথবা এটা বহুদিনের জন্য পোস্টপোন্ড হয়ে যাবে। কারণ মানুষ রাস্তায় নামতে চাইবে না তো, কেন আমি মারা যাব, কিসের জন্য? ওই স্পিরিটটা তো চলে যাবে মানুষের। এই রাজনীতি বিশ্লেষক বলছেন, জুলাই অভ্যুত্থানের দায়মুক্তি ও চেতনা সংবিধানে সংস্থাপন করতে না পারলে ব্যর্থ হবে গণমানুষের ত্যাগ। তিনি এও বলছেন, সংস্কার ও রাষ্ট্রের মূল কাঠামোতে এখনও জুলাই অভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করতে না পারায় নিরাপত্তা শঙ্কা থেকেই যাচ্ছে এই অভ্যুত্থানে অংশ নেয়া সব শ্রেণীর মানুষের। আজহার লিমন, এখন, ঢাকা। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি 30 জন, পলাতক 26 জনকে গ্রেপ্তারের নির্দেশ। মামলার পরবর্তী শুনানি 10 জুলাই দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে 3টি মামলার বিচার কাজ শুরু হলো। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, ছররাগুলিতে রণক্ষেত্রে রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ ঢাকা রংপুর সড়কে অবস্থান নেন। ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাইদ। এ সময় পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। তাকে উদ্ধার করে নিয়ে যায় তার সহযোদ্ধারা। রংপুরে আবু সাইদ জুলাই আগস্টের আন্দোলনে প্রথম শহীদ হন। এরপর ক্ষোভে ও প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের 13ই জানুয়ারি আবু সাইদের ভাই রমজান শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। প্রায় 6 মাস তদন্ত শেষে 30 জনকে আসামি করে প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর আবু সাইদের হত্যার ঘটনা তুলে ধরেন। তার শুনানিতে সকল হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের পেছনে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিবিকে নির্দেশদাতা হিসাবে তুলে ধরেন। তবে আসামি হিসাবে 30 জনের মধ্যে তাদের রাখা হয়নি। পরে পলাতক 26 আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 10 জুলাই। 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3-2 এবং 4-1-2-3 এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। গ্রেফতারকৃত 4 জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে তার নিজস্ব গতিতে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার, যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি
ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে। আবু সাঈদের মামলা সহ এ পর্যন্ত 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো। ট্রাইব্যুনাল 2-এ প্রথম মামলার বিচার কাজ শুরু হলো। জাহিদ হাসান, এখন, ঢাকা। আশার আলো দেখিয়ে অনেকটা আধারেই ডুবে যাচ্ছে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু। এই নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে ক্যাম্পাসে যে প্রাণ চাঞ্চল্য ফিরেছিল জুলাই আগস্ট আন্দোলনের বিচার ইস্যুতে, সেটিও এখন ম্লান হওয়ার পথে। শিক্ষার্থীরা বলছেন প্রশাসনের সদিচ্ছার অভাবেই বারবার পেছাচ্ছে জাকসু নির্বাচন। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ৩২ বছর পর আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী ৩১ জুলাই হওয়ার কথা ছিল নির্বাচন, সে অনুযায়ী কার্যক্রমও এগিয়ে নিয়েছিল প্রশাসন। তবে মাঝপথে এসে বাধে বিপত্তি। শুরু থেকেই শিক্ষার্থীরা দাবি তুলে আসছিল জাকসুর আগেই শেষ করতে হবে জুলাই হামলার বিচার। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেও সেই বিচার কার্যক্রম শেষ হয়নি। এতে নতুন করে নির্বাচন পেছানোর ঘোষণা দেয় প্রশাসন, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে কিন্তু বারংবার কিন্তু আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে জাকসু নির্বাচন সেটিকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন যেখানে পেছানো লাগছে না বিচার প্রক্রিয়া করার জন্য, সেখানে জাহাঙ্গীরনগরে ঠিক কোন কারণে বিচার প্রক্রিয়া চলার অসুবিধা হবে এই জন্য জাকসু হচ্ছে না, এটা মানে আমাদের বোধগম্য না। এভাবে মত ঘুরে যাওয়াটা সেটা কোনো শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের কোনোভাবেই সেটা পজিটিভলি নেবে না। আমরা চাবো যত দ্রুততম সময়ে সম্ভব জাকসুটা বাস্তবায়ন করতে, এটা আমাদের শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি। ছাত্র সংগঠনের নেতারা বলছেন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই বারবার পেছানো হচ্ছে নির্বাচনের দিনক্ষণ। জুলাই আগস্টে হামলাকারীদের বিচার ও জাকসুকে বাধাগ্রস্ত করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। লেভেল প্লেইং ফিল্ড সেটা আমরা আশাও করতে পারি না। আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখছি না, আমরা দেখছি যে একটা বিশেষ গোষ্ঠীকে জেতানোর জন্যই বারবার জাকসু পেছানো হচ্ছে এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে এই প্রশাসন বিচার নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। আমরা দেখেছি যে সবসময় তারা জাকসু পেছানোর একটা পায়তারা তারা বিভিন্নভাবে করে আসছে। কীভাবে আমরা জাকসু বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে পারি ছাত্র সংগঠনগুলো, সেটার জন্য তারা মিটিংটা ডেকেছিল। কিন্তু পরে আমরা যখন আলোচনার এক পর্যায়ে বিসি স্যারকে প্রশ্ন করি, যে আমাদের প্রশ্নের মুখে বাধ্য হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে 31 জুলাই আমরা জাকসু করছি না। এমন অবস্থার জন্য প্রশাসনের সামগ্রিক কোনো পরিকল্পনা না থাকা এবং দূরদর্শিতার অভাবকেই দোষছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছাত্ররা যখন যেই দাবি নিয়ে যায় তখন তিনি সেটা নিয়ে কথা বলেন, আবার ছাত্রদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দেন, আবার তিনি তার মতো চলেন, এরকমভাবে চলছে। অর্থাৎ সামগ্রিক কোনো কর্মপরিকল্পনা, ইনক্লুসিভ কোনো কর্মপরিকল্পনা, সেটা আমি এই প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। অনেকটা একই সুরে কথা বলছে জাবি প্রশাসন। তারা বলছেন জুলাই আগস্ট হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবি সহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছেন। এত বছর ধরে জাকসু না হওয়ার কারণে মানে এর প্রক্রিয়াগত যে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার কারণে কি হয়েছে, আসলে আমরা সঠিকভাবে এই জিনিসটাকে এমফেসিস দিতে ভুল করেছি যে জাকসু নির্বাচনটা ঠিক কবে নাগাদ হতে পারে। জাকসু নির্বাচন যখন ঘোষিত হয় তারপর থেকে আসলে আমরা কতগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে যে আমাদের কাছে আসলে জাকসু নির্বাচন পেছানোটা অনিবার্য হয়ে গেছে। 1972 সালে প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। জাকসু এবং বিচারকে মুখোমুখি দাঁড় করিয়ে জাকসু বানচালের পায়তারা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের। তারা বলছেন ঘোষিত তারিখে নির্বাচন দিতে ব্যর্থ হলে এক দফার আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা। হুমায়ুন কবির, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জ্বালানি তেলের জন্য বাংলাদেশ পুরোপুরি আমদানি নির্ভর। বিশ্বের অধিকাংশ দেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মজুতের সক্ষমতা বাড়ালেও নজর নেই বাংলাদেশের। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলেই জ্বালানি নিয়ে তৈরি হয় উদ্বেগ। মজুতের সক্ষমতা বাড়াতে এক যুগ আগে ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ঝুলে রয়েছে প্রকল্পটি। যদিও বিপিসির চেয়ারম্যান বলছে $3.5 বিলিয়ন প্রকল্পটি বাস্তবায়নে পাওয়া গেছে বিদেশি অংশীদার। আরও জানাচ্ছেন হাজারা শিউলি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে দেশের জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় 65 লাখ মেট্রিক টন। একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি তেল আমদানি করে পরিশোধন করতে পারে মাত্র 15 লাখ টন। বাকিটা পরিশোধিত তেল আমদানি করতে হয় বিপিসিকে।
জ্বালানি তেলের চাহিদা বাড়লেও 1968 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ 57 বছরেও ইআরএল এর সক্ষমতা বাড়ানো হয়নি। উৎপাদন বাড়াতে 2012 সালে সরকার ইস্টার্ন রিফাইনারির ইউনিট 2 করার উদ্যোগ নিলেও 1 দশক ধরে ঝুলে রয়েছে প্রকল্পটি। 2015 সালে প্রথম ইউনিটের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের কোম্পানি টেকনিপের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিপিসি। ওই বছরেই ফরাসি কোম্পানিটি কারিগরি ও আর্থিক প্রস্তাবনা জমা দিলেও আমলাতান্ত্রিক জটিলতা ও বারবার সিদ্ধান্ত পরিবর্তনে আলোর মুখ দেখেনি প্রকল্পটি। অথচ প্রকল্পটি বাস্তবায়ন হলে ইআরএল এর বার্ষিক উৎপাদন ক্ষমতা 3 গুণ বেড়ে 45 লাখ মেট্রিক টন হতো। মজুদের সক্ষমতা কম থাকায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়লে বা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ বাড়ে। এর মধ্যে সৌদি আরব ও কাতারের জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে আগ্রহ দেখালেও 2024 সালের জুলাইয়ে বিতর্কিত প্রতিষ্ঠান এস আলম গ্রুপের অর্থায়নে প্রকল্পটি করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। যদিও সরকার পতনের পর প্রকল্পটি স্থগিত হলেও অন্তর্বর্তী সরকার আসার পর বিপিসি নতুন করে প্রকল্পটি সচল করে। যদিও গত 1 দশকে প্রকল্প ব্যয় 3 গুণ বেড়ে হয়েছে প্রায় 36,500 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় ইউনিট থাকলে কম দামে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে পরিশোধন করতে পারত ইস্টার্ন রিফাইনারি। এতে সাশ্রয়ী দামে জ্বালানি তেল কিনতে পারত মানুষ। রিফাইন অয়েল আমদানি করলে প্রচুর পরিমাণে ব্যয় বেড়ে যায়। তো রিফাইন অয়েল আমদানি করলে লাভ হয় কন্ট্রাক্টরদের। সরকারের মধ্যে একটা ক্রিয়াশীল শক্তি, একটা গোষ্ঠী, তারা লাভবান হয়। পলিটিক্যাল আমলা এরা সব নানাভাবে লাভবান হয়, যে কারণে সেই অবস্থাটা ভেঙে এরকম একটা অবস্থা তৈরি করার দিকে অনীহা ছিল। যদিও বিপিসি চেয়ারম্যান বলছেন প্রকল্পের নকশা ও জমি সবকিছু প্রস্তুত থাকলেও $3.5 বিলিয়ন এই প্রকল্প বিপিসির একার করা সম্ভব নয়। প্রকল্পের অর্থায়নে বিনিয়োগ অংশীদার পাওয়া গেছে, খুব দ্রুতই তা চূড়ান্ত হবে। যদিও বিদেশি বা বেসরকারি খাতে না দিয়ে সরকারি অর্থায়নে জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞের। $3.5 বিলিয়ন যে প্রকল্পকে লক করা বা এটাকে ফিক্স করে ফেলা কিন্তু আসলে চট করে হয়ে যায় না। এটার জন্য অনেক এফোর্ট লাগে এবং একটু সময়ও লাগে। বাট আমরা খুবই আশাবাদী উইদিন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম মেবি আমরা এটাকে এর মধ্যেই করে ফেলতে পারবো। প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ আহ্বান করা আর এইরকম ভাবে সকল প্রতিযোগিতা আহ্বান করে আপনি বিনিয়োগকারী সিলেকশন করা, আলটিমেটলি লক্ষ্য উদ্দেশ্য একই থাকলে এই প্রতিযোগিতা আসলে লোক দেখানো, লোক ঠকানো। ইআরএল 2 হবে অত্যাধুনিক প্রযুক্তির। ইউরো 5 স্ট্যান্ডার্ড হওয়ায় এতে পরিশোধিত তেলের মান হবে অনেক ভালো, পরিবেশ বান্ধব ও টেকসই। এখন আমরা যে তেলটা আনি সেটা আমাদের স্পেসিফিকেশনে থাকে যে 50 ppm সালফার কন্টেন্ট থাকতে পারবে সর্বোচ্চ। আমরা যেটা করব সেখানে লেস দেন 10 ppm সালফার থাকবে, মানে এটা খুবই ভালো এবং আমাদের পরিবেশের জন্য ভালো হবে, আমাদের দেশে যে গাড়িগুলো চলাচল করে সেটার জন্য টেকসই হবে, ভালো হবে। ইআরএল 2 হলে তেল আমদানির খরচ কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। সেই সঙ্গে পেট্রোলিয়াম পণ্য যেমন গ্যাসোলিন, জেট ফুয়েল, ডিজেল, ফার্নেস অয়েল ও বিটুমিনের উৎপাদন বাড়বে। ইস্টার্ন রিফাইনারির 57 বছরের ইতিহাসে চলতি অর্থ বছরে রেকর্ড সর্বোচ্চ 15,30,000 মেট্রিক টন তেল পরিশোধন করেছে। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। নওগাঁয় কমেছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকায়। এ নিয়ে আরও জানাতে নওগাঁর কীর্তিপুর হাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, একটু জানাবেন আমাদেরকে কাঁচামরিচের দাম কমে যাওয়া নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, কৃষকরা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা? হাটে এখন যে মরিচগুলো দেখা যাচ্ছে এগুলো গতকাল বিকেলে জমি থেকে উত্তোলন করা হয়েছে। এরপর আজ ভোর থেকে এই হাটটি শুরু হচ্ছে এবং সকাল 9টার মধ্যেই এই মরিচ বেচাকেনা প্রায় শেষ হয়ে যাবে। কৃষকরা বলছেন যে দাম কমে আসার কারণে তাদের লোকসান গুনতে হচ্ছে, অর্থাৎ উৎপাদন খরচে উঠছে না। গত 1 সপ্তাহের ব্যবধানে আজ মরিচ 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা পর্যন্ত। কৃষকরা
বলছেন যে গত বছর এই মৌসুমে প্রতি কেজি মরিচ পাইকারিতে বিক্রি হয়েছে 120 থেকে 150 টাকা পর্যন্ত। সেই হিসেবে বলা যায় যে অনেকটাই কম। তাদের প্রতি কেজি মরিচ জমি থেকে উঠাতে খরচ হচ্ছে 10 টাকা কেজি, সেখানে তারা বিক্রি করছেন 12 থেকে 15 টাকা কেজি। কারণ এই জমি থেকে যদি এই মরিচগুলো উঠানো না হয় তাহলে মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাবে, যার কারণে তারা লোকসান করে এই জমি থেকে এই মরিচগুলো উঠাচ্ছেন। আর প্রতি বিঘা জমিতে প্রতি সপ্তাহে কীটনাশক প্রয়োগ করতে তাদের খরচ হয় প্রায় 600 থেকে 700 টাকা পর্যন্ত। সেই হিসেবে তারা বলছেন যে মরিচ উৎপাদন খরচ তাদের প্রতি কেজিতে খরচ পড়ছে প্রায় 30 টাকা পর্যন্ত। সেই হিসেবে তারা দাম পাচ্ছে না। যদি 40 টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারেন তাহলে কিছুটা লাভ থাকবেন বলে তারা জানিয়েছেন। আর এই মৌসুমের শুরু থেকেই মরিচের দাম কিছুটা কম হওয়ার কারণে তাদের অনেকটাই লোকসান গুনতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। আর এই হাট থেকে মরিচ ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়, কারণ এই নওগাঁ সদর, বদরগাছি এবং মহদেবপুর উপজেলাগুলোতে সাদা জাতের মরিচের আবাদ হয়ে থাকে, যার কারণে চট্টগ্রাম এবং ঢাকাতে এই মরিচের বেশ চাহিদা রয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন এই হাটে প্রায় লক্ষাধিক টাকার মতো এখন কাঁচামরিচ বেচা কেনা হচ্ছে। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রায় বছর 960 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 9600 টন পর্যন্ত মরিচ উৎপাদন হবে। যেহেতু এবার আবহাওয়া ভালো রয়েছে, যার কারণে মরিচের উৎপাদন হচ্ছে। তবে রোগবালাই কিছুটা কম হওয়ার কারণে কৃষকদের তেমন কীটনাশক খরচ গুনতে হচ্ছে না বলে জানিয়েছেন কৃষি বিভাগ। এবং কৃষি বিভাগ বলছে যদি গাছ পরিচর্যা করা হয় এবং গাছ যদি টিকিয়ে রাখা যায়, আগামী কিছুদিনের মধ্যেই মরিচের উৎপাদন আরও বাড়বে এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণেও দাম মোটামুটি বাড়বে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মরিচের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্বাস আলী। জনবল সংকট ও মেশিন নষ্ট থাকায় খাদ্যদ্রব্য ও কৃষি বীজের মান নির্ণয় করতে বাধাগ্রস্ত হচ্ছে বেনাপোল বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ ভবনের ল্যাব। এতে আমদানি করা কৃষিজাত পণ্যের ভাইরাস শনাক্তকরণ, কৃষি পণ্যের গুণগত মান পরীক্ষা বন্ধ থাকায় ঝুঁকিতে দেশের কৃষিখাত। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেস জানানো হয়েছে। এনামুল হকের ক্যামেরা বিস্তারিত জানাবেন রিপন হোসেন। বেনাপোল বন্দরে প্রতিদিন ভারত থেকে পণ্য আসে 400 ট্রাকে, যার মধ্যে শতাধিক ট্রাকে থাকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও কৃষিবীজ। এসব পণ্যর গুণগত মান ও ভাইরাস মুক্ত কিনা তার নির্ণয় করা হয় ল্যাবে। এই বন্দরের ল্যাবে আগে একজন টেকনিশিয়ান কাজ করলেও প্রকল্প শেষ হওয়ার পর তাকে অন্যত্র বদলি করা হয়, ফলে জনশূন্য হয়ে পড়ে ল্যাবটি। এছাড়া ল্যাবের মেশিন নষ্ট থাকায় বন্ধ কৃষি পণ্যের মান নির্ণয় কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা কৃষিপণ্য পরীক্ষা করাতে না পারায় ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়, একই সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এছাড়া ল্যাব অচল থাকায় ভারত থেকে আমদানি হওয়া গাছের চারা, বীজ ও ফল ভাইরাস যুক্ত কিনা আর গুণগত মান কেমন তা নিয়েও তৈরি হয়েছে ঝুঁকি। এ অবস্থায় ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির দাবি ব্যবসায়ীদের। এখানকার মেশিন নষ্ট হয়ে থাকে এবং লোকবল সংকটের কারণে কিন্তু আসলে যথারীতি আসলে সেগুলো পরীক্ষা করা হয় না। এদের যে মেশিন আছে এই মেশিন কার্যকারিতা নাই এবং অত্যাধুনিক এখন বর্তমান আধুনিক যুগে অত্যাধুনিক মেশিন লাগে, সেই মেশিন প্ল্যান্ট কোয়ারেন্টাইনে নাই। তাছাড়াও ওদের যথেষ্ট জনবল নাই। এবং মাল ঢোকার পরে এই ফাইটো ডিপার্টমেন্ট যেটা আছে চেকপোস্টে, তারা স্যাম্পল নিয়ে 3 দিন পরে দেয় নমুনা। তাদের সীমাবদ্ধতা আছে, তাদের মেশিনপত্র ব্যাকডেটেড। তো আমার প্রশ্ন হচ্ছে, কাস্টমার যে বিল অফ মেটেরিয়াল সাবমিটে 24 ঘন্টার মধ্যে মাল ছাড়া হয়, তো 3 দিন পরে আমাদের ডিডিকে জানালাম যে আপনারা স্যাম্পল গ্রহণ করেন, আমাদের একটা আবেদন রাখেন বা আয়ার অফ সায়েন্সের রেখে আপনারা টেস্ট মানে আপনার সার্টিফিকেট দেবেন, যাতে আননেসেসারি দেরি না হয়। সম্পূর্ণভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গাফিলতির কারণে এই পরীক্ষার ল্যাবগুলো নষ্ট হয়ে আছে। ফলে যে পণ্যগুলো আমদানি এবং রপ্তানির সময় ল্যাবে পরীক্ষা হওয়ার প্রয়োজন, এখন আপাতত বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিএসটিআই এই 2 জায়গায় তারা টেস্টের জন্য প্রেরণ করে। বন্দর কর্তৃপক্ষ বলছে, জনবল নিয়োগ ও পুরনো মেশিন মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি করা হবে বলে আশা কর্মকর্তাদের। বীজটা আমরা কয়েকদিন রেখে গজায় দেখি কোনো ভাইরাস বা কোনো রকম ইনফেকশন হয় কিনা, তারপরে কিন্তু বীজটা ছাড়া হয়। হ্যাঁ, তো আমরা পরীক্ষা করতেছি, কিন্তু আমাদের কিছু পুরানো মেশিন আছে যেগুলো আপগ্রেডেশন হচ্ছে না। ঢাকা থেকে আমাদের একটা প্রকল্প আছে, সেটা হলো পার্টনার প্রকল্প।
ওখানে বড় বড় বিশেষজ্ঞ টিম আসছিল, তারা এসেও তারা ওইটা চালু করতে পারে নাই। তো তারা উদ্যোগ নিয়েছে এই ল্যাবটারে আন্তর্জাতিক মানের ল্যাবে রূপান্তর করবে এবং সেই কারণে 6 জনকে অলরেডি ল্যাবে পোস্টিং দেওয়া হয়েছে। বছরে বেনাপোল বন্দর ঘিরে 6,500 কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। এখন বেনাপোল। আগামী রোববার 90তম জন্মদিনে নিজের উত্তরসূরির ঘোষণা দিতে পারেন তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু চতুর্দশ দালাই লামা। বেইজিংয়ের চোখে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত দালাই লামার উত্তরসূরি বাছাইয়ের দিকে তীক্ষ্ণ নজর চীনের। কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ভারত। যদিও উত্তরসূরি চীনের বাইরের হবেন তা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন দালাই লামা। তিব্বতী জনগণের প্রতিনিধিকে বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক প্রধান চতুর্দশ দালাই লামার জন্ম 1935 সালে উত্তর পূর্ব তিব্বতের এক কৃষক পরিবারে। তার 90তম জন্মদিনের আগে বৌদ্ধ ধর্মীয় নেতাদের 3 দিনের বড় এক সমাবেশে ভাষণ দেবেন শান্তিতে নোবেল বিজয়ী দালাই লামা। সেখানেই আসতে পারে তার উত্তরসূরি নির্ধারণের রূপরেখা। জ্যেষ্ঠ বৌদ্ধ সন্ন্যাসী ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য উত্তরসূরির বিষয়ে ধারণা দেবেন এবং মৃত্যুর পর নির্বাচিত ব্যক্তি দায়িত্ব নেবেন। উত্তরসূরি ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে। কে হচ্ছেন নতুন দালাই লামা তা দেখার অপেক্ষায় ভক্ত অনুসারীরা। চতুর্দশ দালাই লামাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়, যার অনুসারী বৌদ্ধ ধর্মের বাইরেও বিস্তৃত। উত্তরসূরি নির্বাচন কেবল বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য নয়, কৌশলগত কারণে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়। চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের পর 1959 সালে তিব্বত থেকে নির্বাসিত হন বর্তমান দালাই লামা। বেইজিংয়ের চোখে তিনি বিচ্ছিন্নতাবাদী। তার উত্তরসূরি নির্বাচনেও হস্তক্ষেপ করতে চায় চীন। এদিকে দালাই লামা বলছেন উত্তরসূরি চীনের বাইরে জন্মাবে এবং বেইজিং যদি কাউকে নির্বাচিত করে তাহলে তাকে প্রত্যাখ্যান করতে অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি। তিব্বতী এই ধর্মগুরু জানান দালাই লামাদের কাজের ধারাবাহিকতা নিয়ে বিশদ ধারণা দিয়ে যাবেন তিনি। তার প্রকাশিত ভয়েস ফর ভয়েসলেস বইয়ে ভবিষ্যৎবাণী করেন পরবর্তী দালাই লামা ভারত থেকে হবেন এবং হিমালয়ের উত্তরে ধর্মশালায় নির্বাসিত জীবন কাটছে তার। দালাই লামার মৃত্যুর পর তার গাদেন ফোদ্রাং ফাউন্ডেশন পরবর্তী দালাই লামাকে খুঁজে বের করবে। নতুন দালাই লামা দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত নির্বাসনে থাকা সরকারি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। 2015 সালে জুরিক ভিত্তিক এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান দালাই লামা, যেখানে দালাই লামার ধর্মীয় ও আধ্যাত্মিক কর্তব্য পালন ছাড়াও ঐতিহ্য ও প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে। চীন বলছে দালাই লামার উত্তরসূরি অনুমোদনের অধিকার তাদের রয়েছে। তাদের দাবি দালাই লামার পুনর্জন্মের সিদ্ধান্ত নেওয়া উচিত জাতীয় আইন অনুসরণ করে। তবে তিব্বতীরা বলছেন তাদের উপর প্রভাব বিস্তারে চক্রান্ত করছে চীন। বেইজিং 1989 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করে। তার ছবি প্রদর্শন বা প্রকাশ্যে ভক্তি প্রদর্শনও নিষিদ্ধ করা হয়। তিব্বতী জনগণের প্রতিনিধিত্ব করার অধিকার দালাই লামার নেই বলে দাবি করে চীন। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের আগ্রহেরও কমতি নেই। ভারতে 1 লাখের বেশি তিব্বতী বৌদ্ধের বসবাস। চীনের উপর চাপ প্রয়োগে দালাই লামার নির্বাচন প্রক্রিয়াকে কৌশল হিসেবে ব্যবহার করতে চায় ওয়াশিংটন ও নয়াদিল্লি। দালাই লামার উত্তরসূরি নির্বাচনে চীনের প্রভাব চায় না মার্কিন আইন প্রণেতারাও। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন সন্ন্যাসীরা পুনর্জন্ম নেন এবং তাদের জ্ঞানের উত্তরাধিকার বহন করবেন। আগের দালাই লামা মাত্র 58 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এরপর মাত্র 2 বছর বয়সে নির্বাচিত হন চতুর্দশ দালাই লামা। আগের দালাই লামা তার ভেতরেই পুনর্জন্ম নিয়েছেন বলে বিশ্বাস তিব্বতী বৌদ্ধদের। তানভীর জনি, এখন বিশ্ব। রাশিয়ার সঙ্গে সমঝোতা করে যুদ্ধ শেষ করার পক্ষে অবস্থান 56% ইউক্রেনীয়র। প্রায় 3.5 বছরের যুদ্ধে অচলাবস্থা তৈরি হওয়া অস্ত্রের বদলে বাড়ছে কূটনীতির প্রতি জনসমর্থন। ন্যাটো সম্মেলনে ইউক্রেন ইস্যু উপেক্ষিত থাকা যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকা নিয়ে বাড়ছে শঙ্কা। জানাবেন আরও নাফিয়া আরমান বলন।
দুদিন পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিটি রাত বিভীষিকার মধ্য দিয়ে পার করছেন ইউক্রেনীয়রা। মিসাইলের বিকট বিস্ফোরণ কিংবা গগনবিদারী সাইরেনের শব্দে অধিকাংশ রাত কাটাতে হচ্ছে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয়দের মনে এখন শুধুই শান্তির আকাঙ্ক্ষা। দেশের অর্ধেকের বেশি মানুষের অবস্থান রাশিয়ার সঙ্গে সমঝোতার পক্ষে। সম্প্রতি দুটি সংস্থার জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে সমঝোতা বলতে বোঝানো হয়েছে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের 1/5 অঞ্চলের মালিকানা শর্তহীনভাবে ছেড়ে দেয়া। প্রায় 3.5 বছরের যুদ্ধে অচলাবস্থা তৈরি হওয়ায় অস্ত্রের বদলে বাড়ছে কূটনীতির প্রতি জনসমর্থন। Продовжують наступальні операції в Сумській області, продовжують бойові дії на фронті, ніхто нічого не зупиняє. Повернуться тіла хлопців загиблих, знайдуть тут вічний спокій. বর্তমানে দুই দেশের সম্মুখ সারির যোদ্ধাদের অবস্থান অনুসারে মানচিত্র নতুন করে আঁকার পক্ষে 15% বেশি ইউক্রেনীয়। আর জেলেনস্কির সেনাদের প্রতি সর্বাত্মক সমর্থনের হার প্রায় 13%। 11 বছর আগে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া লড়াইয়ের মাধ্যমে ফেরত পেতে চান তারা। If I were president, and I say this, I will end that war in one day. It'll take 24 hours. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে কয়েক হাজার ঘন্টা পেরিয়ে গেলেও সংঘাত নিরসন করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ন্যাটো সম্মেলনে এই প্রতিশ্রুতিকে ব্যঙ্গাত্মক হিসেবে উল্লেখ করেন খোদ রিপাবলিকান এই নেতা। তাই কিয়েভের প্রতি ওয়াশিংটনের সমর্থন দীর্ঘমেয়াদে ধরে রাখা নিয়ে বাড়ছে শঙ্কা। সম্মেলনে ইউক্রেন ইস্যু উপেক্ষিত থাকাও বহন করছে সেই ইঙ্গিত। Because for all of the rhetoric about sort of doing things for the defense of Europe, fine, excellent, good, 3.5 in 10 years' time. But everything's going to be decided by what happens with Ukraine in the next few years. And that is where the attention should be. চলতি বছর ইউক্রেনের মাত্র 5000 বর্গ কিলোমিটার বা মোট ভূখণ্ডের 1% দখল করেছে রাশিয়া। অন্যদিকে কিয়েভের ভূখণ্ড পুনর্দখলের হারও নগণ্য। এমন পরিস্থিতিতে এই যুদ্ধের শেষ কোথায় তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। আগামী ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে বিপিএল, আর এই আসর থেকেই 5 বছরের জন্য দেয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজের মালিকানা। দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে তৃতীয় সভা করে এমন সিদ্ধান্তের কথা জানালেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। 6 ঘন্টার বৈঠকে নেওয়া হয়েছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ ও মান উন্নয়নে নানা সিদ্ধান্ত। সভা শেষে ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগস্টেই ভারতের সঙ্গে সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। ধরেন প্লিজ, একটু সাহস দিন, একটু ধৈর্য ধরেন, আমরা আপনাদেরকে উইল নট লেট ইউ ডাউন। বিসিবি সভাপতির কথাটা পরিচিত মনে হচ্ছে না? কাতার বিশ্বকাপ জয়ের আগে অবিশ্বাস্য এক হারের পর ঠিক এই কথাটাই বলেছিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বেসামাল দেশের ক্রিকেট সামাল দিতে তেমন কোনো ম্যাজিক নিয়ে কি হাজির হবেন দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান? উত্তর দেবে সময়। তবে আপাতত স্বঘোষিত টি-20 ইনিংস খেলতে এসে দাপিয়ে বেড়াচ্ছেন বিসিবি প্রধান। মে 30 থেকে জুনে 30 দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায় ডাকলেন তৃতীয় বোর্ড সভা। 30-এরও বেশি এজেন্ডা নিয়ে প্রায় 6 ঘন্টার আলাপ আলোচনা চালালেও সভায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বিপিএল ইস্যু। আগামী আসর কবে নাগাদ মাঠে গড়াবে, কটা ফ্র্যাঞ্চাইজি থাকবে, কারা দল পাবে, সব বিষয়েই কাটাকুটি করে খসড়া তৈরি করেছেন বোর্ড পরিচালকরা। সঙ্গে আগের ভুলের পুনরাবৃত্তি এড়াতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপও। বিপিএল এর আপনার টাইম ফ্রেমটা ঠিক হয়েছে, ডিসেম্বর জানুয়ারি, মিনিমাম 5 ইয়ারের জন্য টিম দিয়ে দেওয়া হবে। তারপরে নিউ ফাইন্যান্সিয়াল মডেল উইল বি এস্টাবলিশ উইথ ডিসকাশন উইথ ফ্র্যাঞ্চাইজি। আগের মতো না, নতুন ভাবে আলোচনায় ছিল ভারত সিরিজও। আগস্টে ওয়ানডে আর টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও পেছানোর আবদার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পূর্ব নির্ধারিত সময়েই সিরিজ আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিসিবি। তার আগে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েও আছে আলাদা ভাবনা। ইন্ডিয়া টোরের যেটা হচ্ছে, ইন্ডিয়া টোরের একটা ডিসকাশন হচ্ছে, এটা প্রেসিডেন্ট সাহেব বলবে, শুনেছেন আপনারা হয়তো। আমাদের সাথে আলোচনা হচ্ছে, আমরা বিসিসি এর সাথে অলরেডি কথা বলেছি এবং আমরা হয়তো এটা খুব শীঘ্রই আপনাদের কাছে জানাবো যে আমাদের কি হচ্ছে, এবং পজিটিভ ডিসকাশনই হচ্ছে। পাকিস্তান আসছে এখানে, সেজন্য আজকে একটা
ছোট কমিটি করে দেওয়া হয়েছে টু ওভারসি দ্য ট্যুর। আইসিসির হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট জাগরণে কাজ করে যাওয়া বুলবুলের কমিটি জোর দিচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে। অন্য সবার মতো মুখের বুলি না বানিয়ে এর বাস্তবায়নে নানামুখী সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়। জেলা বিভাগীয় পর্যায়ে কোচ, আম্পায়ার, ক্রিকেটারদের মানোন্নয়নও আছে ভাবনায়। একটা হচ্ছে গোপীবাগে, হ্যাঁ, আর ইন্দিরা রোড। সে আমরা 2-3টা মাঠে মাল্টিপারপাস, মিঠু ভাই যেটা বললো মাল্টিপারপাস ক্রিকেটই প্র্যাকটিস হবে সেখানে, কিন্তু সেখানে ক্লাবও করবে, ফার্স্ট ডিভিশন ক্লাবও করবে আর কমিউনিটিও করবে, সো দ্যাট এভরিবডি ক্যান ইউজ দ্যাট ফেসিলিটি। সেই সাইমন টাফেলকে আমরা তার আন্ডারে আমরা তাকে 3 বছরের এটা কন্ট্রাক্ট, 3 বছরে ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে গিয়ে করা হবে। প্লাস বেসিক্যালি এটা দিয়ে আমরা আরও কিছু 10, 15, 20 জন আম্পায়ার ট্রেনার তৈরি করা হবে। ডিসিশন নেওয়া হয়েছে যে বিপিএল কমিটিতে বাইরের লোককেও ইনভলভ করা হবে। কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই, তারপরে অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট না, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে, যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করতে পারে। সো চেষ্টা করব যে এমন কিছু করতে যে যেই আসুক সে যেন সেখান থেকে ক্যারি আউট করতে পারে। এসবের মধ্যেই উঠে আসে জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যুও। তবে সিরিজ চলাকালে এসব নিয়ে কথা বলতে রাজি নন বিসিবি বস। আমরা করে ফেলছি কবে থেকে কবে। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। এখন বাচ্চা শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জুলাইয়ের প্রথম প্রহরে অভ্যুত্থানের শহীদদের স্মরণ, স্বৈরাচারের বিরুদ্ধে আত্মত্যাগ বৃথা যাবে না, ছাত্রদলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা। গণঅভ্যুত্থানের 1 বছরে দ্রুত বেড়েছে রাজনৈতিক শক্তির সংস্কার, নির্বাচন নিয়ে শঙ্কা, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্তির তাগিদ। প্রশাসনের সদিচ্ছার অভাবে বারবার পেছাচ্ছে জ্যাকসু নির্বাচন, অভিযোগ শিক্ষার্থী ছাত্র সংগঠনের অনভিজ্ঞতার অজুহাত কর্তৃপক্ষের। জ্বালানি মজুতের সক্ষমতা বাড়াতে নজর নেই বিপিসির, ঝুলে রয়েছে ইস্টার্ন রিফাইনারির 2য় ইউনিট, বিদেশি অংশীদার পাওয়ার দাবি। এবং বিপিএলে 5 বছরের জন্য মিলবে ফ্র্যাঞ্চাইজির মালিকানা, বিসিবির সভার সিদ্ধান্ত, আগস্টে ভারতের সঙ্গে সিরিজ আয়োজনে আশাবাদ। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।